এই থিওরি ক্লাসটার গুরুত্বটা কি? বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে এবং আমরা যে সরকারি যে পরীক্ষাগুলো দেব বা সরকারি পরীক্ষাটা যে হবে সেই ধরনের পরীক্ষার যে প্রশ্নগুলো আসে সেটার উত্তর আমরা যেভাবে দিতে পারবো সেটাই এই থিওরি ক্লাসটা করলে আমরা এই জিনিসটা দিতে পারবো। অন্তত 80% প্রশ্ন কমন থাকবে। এবং বিশেষ করে আমি দেখছি এই যে চাকরির পরীক্ষায় বিশেষ করে এটা সবাইকে যন্ত্র ওটার কি শুধু গণনা প্রত্যেক তার জানতে পারবো নির্ভুল অ্যান্সার দিলে এটা থেকে আমরা সামারি ভাবে আমরা কি জানতে পারলাম যে কম্পিউটার একটা যন্ত্র, ইলেকট্রনিক কি ভালো করে লাগিয়ে দিয়ে বসে পড়ো যন্ত্র এবং কি এটা নির্ভুলভাবে কাজ করতে পারে, ব্যবহারকারী এটাকে যেভাবে নির্দেশনা দেয় কাজ করে থাকে, তাই না? এবং এর নিজের থেকে কোনো কিছু করার ক্ষমতা নেই। একটা স্টুডেন্টকে যদি বলা হয় যে কম্পিউটার কোনটা এখানে বলতে পারবে? এখানে কম্পিউটার কোনটা তুমি কি দেখাই দিতে পারবে আমার? সবগুলো মিলেই কম্পিউটার। তোমার নাম কি? তাহলে সব মিলেই তার একটা পরিস্থিতি হচ্ছে সঞ্জয়। ঠিক সেই রকম এই যে মাউস, কিবোর্ড, মনিটর এভরিথিং যা আছে কম্পিউটারটা ইউজ করতে গিয়ে এই সবগুলা মিলেই কম্পিউটার। আচ্ছা, কম্পিউটার সম্পর্কে একটা আমাদের মোটামুটি একটা ধারণা হয়েছে কিনা? হ্যাঁ, কম্পিউটার সম্পর্কে মোটামুটি ধারণা হয়েছে আমাদের। তারপরে আমরা যাব ব্যাপারটা একটু আরো আসছে। হ্যাঁ, কম্পিউটারের একটা প্রধান বৈশিষ্ট্য হলো এটা কিন্তু মনে রাখার লাগে এই জিনিসগুলা। কম্পিউটারের একটা প্রধান একটা কম্পিউটারে সবকিছু করা হয়ে থাকে, যেমন গবেষণার কাজ করা হয়, চিকিৎসার কাজ করা হয়, আকাশ করা হয়, অপারেশন কম্পিউটারটা দিয়ে, তাই না? তাহলে কম্পিউটারের ব্যবহারের বহুমুখিতা হচ্ছে কিনা? তাহলে আমরা কি জানতে পারলাম? কম্পিউটারের প্রধান একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি ব্যবহারের বহুমুখিতা। ব্যবহারের বহুমুখিতা বলতে কি এটা আমরা কি বুঝতে পারছি? আমাকে আরো উদাহরণ দিতে হবে।
তাহলে how does our computer আসলে কম্পিউটার কিভাবে কাজ করে, কম্পিউটার কিভাবে কাজ করে এই জিনিসটা যদি আমরা জানি রাখি তাহলে আমাদের বেশি ভালো হবে যে আসলে কম্পিউটারটা কিভাবে কাজ করে, তাই না? আমি যদি একটা প্রশ্ন করি, নম্বরে হচ্ছে ইনপুট, এক নম্বরে কি ইনপুট, দুই নম্বরে প্রসেসিং, তিন নম্বরে আউটপুট। তো যেগুলো ইনপুট যন্ত্র হিসেবে কাজ করে সেগুলো ইনপুট যন্ত্র, আর যেগুলা প্রসেসিং যন্ত্র হিসেবে কাজ করে সেগুলো প্রসেসিং যন্ত্র, আর যেগুলা আউটপুট হিসেবে কাজ করে সেগুলা আউটপুট বা ডিভাইস বা হার্ডওয়্যার। আমরা সাধারণত কম্পিউটারের ভাষায় এগুলাকে ডিভাইস বলি বা হার্ডওয়্যার বলে থাকি, ডিভাইস শব্দটা বেশি ইউজ হয় আর কি, ঠিক আছে? তো এখন আমরা যদি বলি যে কম্পিউটার কিভাবে কাজ করে, তাহলে কম্পিউটার তিন ভাবে কাজ করে, তিন সিস্টেমে কাজ করে। প্রথমে ইনপুট নেয়, তারপরে কি করে প্রসেসিং করে, তারপরে আউটপুট দেয়। যেমন আমার পায়ে যদি একটা পিঁপড়া কামড় দেয় তাহলে আমার স্কিন কিন্তু একটা কাজ করতেছে, তাই না? সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক ব্রেনকে পৌঁছে দিছে যে একটা পিঁপড়া কামড় দিচ্ছে। ব্রেন কি করলো, তখন ওখানে হাত দিতে হবে না আরেকটা পা দিয়ে ওটাকে সরাইতে হবে না, যা করতে হবে ব্রেন তখন আমার ওই আউটপুট যন্ত্রটাকে আমার সিগন্যাল দিচ্ছে যে এই কাজটা ওখানে করতে হবে, তখন সঙ্গে সঙ্গে ওই কাজটা করে। ঠিক সেই রকম আমরা এই কিবোর্ড মাউস এগুলো কিন্তু ইনপুট যন্ত্র, এগুলোতে আমরা ইনপুট কি দিলাম সঙ্গে সঙ্গে আমাদের এই যে প্রসেসিং যে করতেছে, এই কম্পিউটারের মধ্যে প্রসেসর আছে, এই প্রসেসরটা হচ্ছে মানুষের ব্রেন যে কাজটা করে, কম্পিউটারের এই প্রসেসরটা সেই কাজ করে থাকে। এটা আমি দেখাবো যখন হার্ডওয়্যার ক্লাসগুলো হবে না, তখন সবগুলা পার্ট বাই পার্ট দেখাবো। তো যাই হোক, এই প্রসেসিং যন্ত্রটা তখন প্রসেস করে ফেলে, তারপরে মনিটরের মাধ্যমে আউটপুট হয়ে আসে, অথবা প্রিন্টারের মাধ্যমে আউটপুট হয়, অথবা স্পিকারের মাধ্যমে আউটপুট হয়, তাই না? হ্যাঁ, বিভিন্ন ভাবে আউটপুট হয়। তাহলে কম্পিউটার কয় ভাবে কাজ করে? তিন সিস্টেম ফলো করার পর তার কাজটা সম্পাদন করে। ঠিক মানুষও কিন্তু এইরকম, কান দিয়ে শোনে, কান দিয়ে কোনো কাজ হয় নাকি? কোনো কাজ করা গেছিল এতদিনও কান দিয়া? মোটেও না। কান দিয়ে কিসের কাজ করা হয়? শুধু শোনার কাজ, আর শব্দ শুধু ভেতরে যায়। এটা দিয়ে কোনোদিন কোনো কাজ বাহির হয়েছিল, আউটপুট পাইছিলাম আমরা? মোটেও না। তো এই কান আমাদের ইনপুট হিসেবে কাজ করে, তাই না? ঠিক এইরকম মানে আমি কেন মানুষের কথা বললাম, মানুষকে বুঝতে পারলে একটা কম্পিউটারকেও বোঝা যাবে। মানুষ যেভাবে কাজ করে ঠিক কম্পিউটার ওইভাবেই কাজ করে। এই যে মুখটা আমার কিন্তু ইনপুট আর দুইটা হিসেবে কাজ করে। আমি যখন খাই তখন ইনপুট, যখন যে কথা বলতেছি তখন আমার আউটপুট হচ্ছে, তো রেজাল্ট হচ্ছে, তো তাই না? এটা রেজাল্ট হচ্ছে কিনা, এটা আউটপুট। তো ঠিক এরকম কম্পিউটারও কিছু ডিভাইস আছে যেটা ইনপুট আউটপুট হিসেবে কাজ করে। এগুলো ব্যাখ্যা দেব, সমস্যা নেই। আমি এই যে লেখাগুলা যে আসতেছে আমাদের, এই লেখাগুলা আমি ব্যাখ্যা দিচ্ছি না কেন, এইভাবে পড়ে পড়ে গিয়ে ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের দরকার আছে। আমি শুধু সামারিগুলা, এর যে এই লেখাটার বা এই যে ব্যাখ্যাটার যে একটা নির্যাস আছে, তাই না, এই নির্যাসটা আমি কাজে লাগাচ্ছি যাতে যেন মূল কথাটা আমরা জানতে পারি। খামাখা এই বই পড়ার মতো এতগুলো আমি কত সময় ধরে পড়াবো, তাই না? তো এই মূল জিনিসটা জানতে পারলেই সকল জিনিস জানা যাবে। তবে আমি এটা তোমাদেরকে এটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে যে আমার এই ক্লাসগুলা, বিশেষ করে থিওরি ক্লাসগুলা কন্টিনিউ করতে হবে ধারাবাহিকভাবে, তাহলে কম্পিউটার সম্পর্কে ব্যাপক বা অনেক কিছু কিন্তু জানা যাবে। ঠিক আছে, অনেক কিছু জানা যাবে, বিশেষ করে চাকরির পরীক্ষায়, সরকারি পরীক্ষায়, হ্যাঁ, অনেক কিছু জানা যাবে। এই জন্য আমরা থিওরি ক্লাসগুলা অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করবো, ঠিক আছে? তো যাক, আমরা কম্পিউটার কিভাবে কাজ করে আমরা এই জিনিসটা জানতে পারলাম। 5 elements are essential to use computer.
মানে পাঁচটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার করতে গেলে, কম্পিউটারটা ব্যবহার করে গেলে এই পাঁচটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মনে করো মানুষের মুখ নেই, তাহলে হইবে? মোটেও প্রশ্নই আসে না, তাই না? ব্রেন নাই, হবে? অনেক সময় সবকিছু আছে, পাগল দেখেন নাই, পাগল সবকিছু তার কিন্তু আছে, সবকিছু আছে, বাট তার ব্রেনের কোনো সমস্যা আছে কি? আবার অনেক সময় দেখবো মানুষের দুইটা হাতে নাই, দুইটা পা নাই, চোখ নাই, ঠিকই চলতেছে, ঠিকই সবকিছু করেছে কি, কিন্তু একটু অসুবিধা হচ্ছে। কিন্তু তার মাঝেই পাঁচটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কম্পিউটারের ক্ষেত্রে। আমি মানুষ যেখানে টানতেছি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বুঝার, যাতে যেন বুঝতে সুবিধা হয়। তাহলে পাঁচটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ কম্পিউটারের মধ্যে। অনেক জিনিস আছে কিন্তু পাঁচটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পাঁচটা জিনিস কি কি? এক নাম্বার হচ্ছে প্রসেসর। এই প্রসেসর যদি না থাকে তাহলে কিন্তু কম্পিউটার চলবে না। প্রসেসর না থাকলে কম্পিউটার কিন্তু চলবে না। এখানে বোধহয় প্রসেসরের ছবি দিলে ভালো হইতো, তাই না? তবে আমি দেখাবো তো হার্ডওয়্যার ক্লাসে, এই ক্লাসগুলো দেখাবো, প্রসেসর কত প্রকার, প্রসেসর গুলো কেমন দেখতে, আমি সব দেখাবো। হ্যাঁ, থিওরি ক্লাসের জন্য আমরা স্পেশাল আলাদা কোনো টাকা নেব না, তো এই কোর্সের মধ্যেই এটা আছে, ঠিক আছে? তো এক নম্বরে কি? প্রসেসর। এগুলো কিন্তু খাতা কলমে লিখতে হবে, না হলে কিন্তু মনে থাকবে না। হ্যাঁ, তারপর দুই নম্বর হচ্ছে মেমোরি বা র্যাম, তিন নম্বর হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস। মেমোরি বা র্যাম, এই যে মেমোরি যদি না থাকে একটা মানুষের, মনে করো আমি কি দিয়ে ভাত খাইছি 2 ঘন্টা আগে, এখন যদি বলতে না পারি তাহলে আমি মাইশের মধ্যে আসি? হ্যাঁ, মোটেও নাই, তাই না? আবার মেমোরিও আবার দুই প্রকার কম্পিউটারের মধ্যে, স্থায়ী অস্থায়ী। মানুষের মধ্যেও কিন্তু এরকম আছে। কেন? আমি কিন্তু 4 সালে মেট্রিক পাস করছি, আমি 4 সালে ওই পরীক্ষা দিয়ে যে কি কি ঘটনা ঘটছে আমার এখনো মনে আছে। 4 সালের ঘটনা, 21 বছর আগের ঘটনা মনে নেই আমার। আমি কিন্তু বলতে পারবো, হুবহু বলতে পারবো, কোন দিক দিয়ে হাঁটছি, কোন রাস্তা দিয়ে গেছি বলতে পারবো, কিন্তু ওই দিন কি দিয়ে ভাত খাচ্ছি বলতে পারবো? হ্যাঁ, কিন্তু কেন বলতে পারিনি? আমি ওটা স্থায়ী হয়ে সেভ নেই কি? এইরকম কম্পিউটারেও কিন্তু আছে স্থায়ী অস্থায়ী মেমোরি। তো যাই হোক, ওই দিকে আমরা পরে আলোচনা করবো। আমরা মেমোরি সম্পর্কে, প্রসেসর সম্পর্কে, ইনপুট আউটপুট ডিভাইস সম্পর্কে আমরা তো আলোচনা করবোই, বাট এখানে আমি একটা ধারণা দিলাম আর কি। তাহলে ইনপুট আউটপুট ডিভাইসও লাগবে। মনে করো আমার চোখও নাই, নাকও নাই, মুখও নেই, মানুষ হবে? কোনো কাজ হবে? কিচ্ছু হবে না কি? সেরকম কম্পিউটার মনিটরে নেই, হবে? চলবে? মোটেও প্রশ্নই আসে না কি? কিবোর্ডে নেই, মাউসে নেই, চলবে? হবেই না। বিকল্প তখন কিছুটা থাকতে হবে অবশ্যই। তাহলে ইনপুট আউটপুট ডিভাইস লাগবেই কি? আচ্ছা, তারপরে 4 নম্বরে কি? ডাটা স্টোরেজ। মানে এই যে আমি একটা ফাইল সেভ করে রাখলাম, কিন্তু 2 মাস পর বা 1 বছর পর আসি ফাইলটা আমি আবার পাচ্ছি কিনা? আমাদের কাছে আমার এই প্রতিষ্ঠান দিবার বয়স কত জানেন? 12 সালে দিছি আমরা এই প্রতিষ্ঠান। আমাদের 12 সালের ডকুমেন্ট এখনো আছে, এখনো আছে। 12 সালে কি ছবি তুলছিল, কবে ছবি তুলছিল, হ্যাঁ, আমরা এখনো এটাকে স্টোরেজ করে রাখছি। কিভাবে? এই স্টোরেজ ডিভাইসটা থাকার কারণে, স্টোরেজ ডিভাইসটা থাকার কারণে। তো এগুলো সম্পর্কে আমি ব্যাখ্যা দেবো কিন্তু পরে, এটা জাস্ট একটু বুঝাচ্ছি। তারপর 5 নাম্বার হচ্ছে সফটওয়্যার বা প্রোগ্রাম। এই সফটওয়্যার বা প্রোগ্রাম না থাকলে কিন্তু কম্পিউটার চলবে না, ঠিক আছে না? খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এই সফটওয়্যার। এই সফটওয়্যারের কারণে কিন্তু পৃথিবী, এই বিশ্ব আজ এত উন্নত, ঠিক আছে? আমি যে কথাগুলো বলতেছি, আমার কথাগুলো কি দেখা যাচ্ছে? মোটেও দেখা যাচ্ছে না। এগুলো সফটওয়্যার মানুষের মধ্যে আমি যদি বলে থাকি। হ্যাঁ, তারপরে আমি যদি আরো উদাহরণ দেই, যে প্রোগ্রাম, এই যে আমি শেখাচ্ছি, এটা কি আমার বাবা মা পারবে? ওরা তো আমার চেয়ে বড় বয়স, কেন পারবে না? তার মাঝে প্রোগ্রাম চাই নাই। আমি একটা উদাহরণ দিচ্ছি। তাহলে মানুষের ক্ষেত্রে প্রোগ্রাম মানে ট্রেনিং, সোজা হিসাব। মানুষের যত ট্রেনিং দেওয়া হবে তত প্রোগ্রাম কাজ করবে মানুষটা কি? এইরকম কম্পিউটারে যত প্রোগ্রাম সেটআপ দেওয়া হবে ততগুলো কাজ করবে। কথা কি আমি বুঝাতে পারছি? কিন্তু এই সফটওয়্যার বা প্রোগ্রাম কিন্তু দুই প্রকার। এটা আমরা ব্যাখ্যায় যাব, তারপরে একটু বলে রাখি। মনে করো আজকে একটা বাচ্চা আসছে দুনিয়াতে, ওর কিন্তু একটা সফটওয়্যার আছে, সেটাকে উইন্ডোজ সফটওয়্যার বলে বা অপারেটিং সফটওয়্যার বলে। তার মানে সে অন অফ হতে পারতেছে, তো কি সে অন অফ হচ্ছে, বাট কোনো কাজ করতে পারতেছে না। কাজ করতে পারবে? কখন যদি হুন্ডা চালার লাগে দেয় আজকে যে বাচ্চা কিছু পারবে? মোটেও না।
হ্যাঁ পারতো, যদি আমি তাকে ট্রেনিংটা দিতে পারতাম। আমার তো যা বয়স হয়েছে, আমার যে কত ছোট বাচ্চা আমার যে বিশ্ব জয় করে বসে আছে, কি আছে কিনা, করতেছে কিনা, আমার অর্ধেক বয়সের এমনও বাচ্চা আছে যে বিশ্ব জয় করে বসে আছে, সে কোডিং এর কাজ করতেছে, সে প্রোগ্রামিং এর কাজ করতেছে, কি কিভাবে করতেছে সে, তাকে আগে ট্রেনিং দেওয়া হয়েছে। তো এই কম্পিউটারে যত রকম প্রোগ্রাম সেটআপ দেওয়া হইবে কম্পিউটার তত রকম এক্সপার্ট হবে, কথাটা আমি বুঝতে পারছি। যাই হোক, এই প্রোগ্রাম এবং সফটওয়্যার সম্পর্কে আমরা আলোচনা করব ডিটেলস ভাবে, অসুবিধা নেই। তাহলে যাই হোক, আমরা 5টা জিনিস আমরা জানতে পারলাম যে 5টা জিনিস আমাদের খুবই গুরুত্বপূর্ণ, তাই না? সে 5টা জিনিস, আচ্ছা তাহলে আমরা 5টা জিনিস জানলাম খুবই গুরুত্বপূর্ণ এই কম্পিউটারটা চালাইতে গেলে। এক নম্বরে হচ্ছে কি, এক নম্বরে হচ্ছে প্রসেসর। এই প্রসেসর জিনিসটা কি, মানুষের যেমন ব্রেন কাজ করে, এর কিন্তু অন্য কোনো মুভিং কোনো কাজ নেই, চলাফেরার কোনো কাজ নেই। হাত পা নাক কান চোখ মুখ যেমন চলাফেরা করে, ব্রেন কিন্তু চলাফেরা করে না, চুপচাপই থাকে। তারপরে ফির অতিরিক্ত কাজকর্ম এরা করলে ও ঘামি যায়, মাথা ঘামে বেশি, কি তাই না? তার মানে সবচেয়ে বেশি ভূমিকা নেয় একটা মানুষের ব্রেনটা, সবচেয়ে বেশি ভূমিকা নেয়। ঠিক সেই রকম এই কম্পিউটারের মধ্যে সবচেয়ে প্রধান ভূমিকায় আছে হচ্ছে এই প্রসেসর। এই প্রসেসরটা ঠান্ডা করার জন্য 2টা ফ্যান দেওয়া আছে ওখানে ভিতরে, এই পিসিটার। তো এই যে প্রসেসরটা যে ঠান্ডা করার জন্য ফ্যান দেওয়া আছে, এই প্রসেসরটা যে একাই চলে ওখানে তা কিন্তু না। ব্রেন মস্তিষ্কের মধ্যে কি একাই চলে? মোটেও না, কত কি জিনিস আছে মাথাটার মধ্যে, তাই না? ঠিক সেই রকম এই প্রসেসিং যন্ত্র আমাদের সিপিইউটা, সিপিইউটা হচ্ছে প্রসেসিং যন্ত্র। সেখানে বিভিন্ন রকমের জিনিস আছে, র্যাম, হার্ড ডিস্ক, এসএসডি, মাদারবোর্ড, ট্রানজিস্টর, আইসি, ক্যাপাসিটর, ট্রানজিস্টর, এভরিথিং, আরো অনেক কিছু আছে, ডায়োড। হ্যাঁ, তো যাই হোক, সবচেয়ে প্রধান যে ভূমিকাটা নেয় সেটা কি, প্রসেসর। আমি কি বুঝাইতে পারছি? তো এই প্রসেসরটা আবার বিভিন্ন রকম হয়, সাধারণত 2 প্রকারের, একটা হচ্ছে পিনলেস, একটা হচ্ছে পিন প্রসেসর। এখন আর নাই, আগে ছিল, এখন পিনলেসই বাহির হয়েছে। এগুলোর আবার অনেক ভাগ আছে, কোর i3, ডুয়েল কোর, কোর i5, 5 জেনারেশন, 6 জেনারেশন, 7 জেনারেশন, মানে বিভিন্ন রকমের আছে আর কি। ওগুলো আমরা পরে আরো হার্ডওয়্যার ক্লাসে জানবো। এই যে লেখাগুলা যা আসতেছে, এই লেখাগুলা কিন্তু ওই ব্যাখ্যাগুলো আসতেছে, যে কথাটা আমি বললাম ওটার দরকার নেই আর। এবার মেমোরি বা র্যাম, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই মেমোরি বা র্যাম জিনিসটা কি, আমি কি দিয়ে ভাত খাইছি বা কি করছি গতকালকে, আমি যদি আজকে বলতে না পারি তাহলে আমার মেমোরি নাই, কি? ঠিক সেই রকম আমি কম্পিউটারে কি কাজ করলাম, আজকে কি সেভ করলাম, আমি যদি 2 বছর পর না পাই, 1 বছর পর না পাই, তাহলে হবে না, হবে। তো এই জিনিসটাই হচ্ছে, এই কাজটা করতে গেলে যে জিনিসটার প্রয়োজন সেটাই হচ্ছে কি, মেমোরি বা র্যাম। মেমোরি আবার 2 প্রকার। মেমোরি কয় প্রকার? 2 প্রকার। একটা স্থায়ী মেমোরি আর একটা হচ্ছে অস্থায়ী মেমোরি। স্থায়ী মেমোরি কি আর অস্থায়ী মেমোরি কি? স্থায়ী মেমোরিটা হচ্ছে এই যে আমরা কাজ করি, আসি কম্পিউটারটা চালু করিয়া কাজ করি না, মনে করো সেভ দেই নেই, আমি যে কাজটা করতেছি ততক্ষণ তো একটা জায়গার দরকার হচ্ছে কিনা, ওই জায়গাটায় যে ধরে থাকে ওইটা হচ্ছে অস্থায়ী মেমোরি। আর এই অস্থায়ী মেমোরিটাই হচ্ছে র্যাম। আমরা বলি না যে কম্পিউটার স্লো হইলে র্যাম কম আছে, এই কথাটা বলি না। তাহলে র্যাম যত বেশি থাকবে কম্পিউটারের স্পিডটা তত বেশি বাড়বে, কেন? ধারণ উপস্থিত ধারণ ক্ষমতাটা বেশি হচ্ছে। কিন্তু র্যামকে অস্থায়ী মেমোরি বলা হয়। কি বলা হয়? অস্থায়ী মেমোরি বলা হয়, ঠিক আছে? আর একটা আছে রোম। কেন? আচ্ছা, আমরা যদি ফোনটাই বিবেচনা করি, ফোনে র্যাম রোম থাকে না? হ্যাঁ, ফোন একটা কিনতে গেলে যা কি বলতে হয়, র্যাম কত রোম কত, বলি না? তখন দোকানদার বলে ভাই র্যাম 6 জিবি, রোম 64 জিবি বা 128 জিবি, তাই না? বলে কি না? তাহলে র্যাম রোম 2টা জিনিস আছে নিশ্চয়ই। র্যামটা হচ্ছে অস্থায়ী, আর রোম যেটা সেটা হচ্ছে স্থায়ী মেমোরি। আমরা কোনো একটা ছবি তুলছি, ওটা চেক করে রাখছি, ফোন যতদিন ওটাও ততদিন, কি?
তাই না? তো যাই হোক, ঠিক কম্পিউটারে এরকম আমরা আজকে যে কাজগুলো করি, কম্পিউটার চালু করে কিছু কাজ করি না, সেভ দেওয়ার আগ পর্যন্ত যে সেভ থাকে সেটা হচ্ছে র্যামে থাকে, আর যখন আমরা সেভ দিয়ে দেবো সঙ্গে সঙ্গে রোমে চলে যায়, পরে পাওয়া যাবে। তাহলে র্যামটা বুঝে গেছে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যাম মানে, আর রোম মানে রিড অনলি মেমোরি। তাহলে আমি আর এগুলো ব্যাখ্যা না যাই, তাই না? তারপরে আমরা আচ্ছা, এখানে একটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে যে মানুষের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করে থাকি, তাহলে মানুষের ক্ষেত্রে কিন্তু ধারণ ক্ষমতার এরকম লিমিট নেই, আছে কতগুলো বই করে পড়ুক, কতগুলো মনে করে পড়ুক, সব সেভ করে, তাই না? সেভ করতে হয়। কিন্তু কম্পিউটারে আবার কিন্তু সেই রকম না, তোমার মন চাইলেই যে একটা ভিডিও ভালো লাগলো তুমি ফোনে নিলা বা কম মেমোরিতে দিলে পারবা না, কেন? তার প্রপার্টিসটা দেখতে হবে, আবার ফোনে কতটুকু বা মেমোরিতে যে প্রপার্টিসটা আছে সেটা কতটুকু আছে, তাই না? সেটা সব কিছু মিলেই যদি দেখা যাচ্ছে যে প্রপার্টিস সমান আছে তাহলে নেওয়া যাবে। তার মানে এটাই প্রমাণিত হইলো যে কম্পিউটারের যে র্যাম রোম বা আছে এগুলোর একটা ধারণ ক্ষমতা আছে, এগুলোর একটা লিমিট আছে, ঠিক আছে না? এই লিমিটটা কিভাবে ধরতে হয় এই থিওরি ক্লাসে আমাদের আছে। কেন আমরা বাইট, বিট, কিলোবাইট, গিগাবাইট, মেগাবাইট, টেরাবাইট, হেক্সাবাইট এগুলো যখন চিনতে পারবো তখন আমরা বুঝতে পারবো যে আমাদের ধারণ ক্ষমতাটা কি জিনিস, ওটা আমাদের মাস্ট বি জানার লাগবে। আমরা জানবো ধারাবাহিকভাবে কাজ করলে আমরা জানতে পারবো। তাহলে এবার আমরা জানতেছি ইনপুট আউটপুট ডিভাইস। তো ইনপুট আউটপুট ডিভাইস তো ব্যাখ্যা দিলামই, তাই না? যেমন মাউস, মানুষের যেমন মুখ, নাক, কান, চোখ, মুখটা, স্কিন, অনেক কিছু কাজ করে থাকে, এগুলো কিন্তু সব আউটপুট যন্ত্র, আউটপুট না? কানটা শুধু খালি ইনপুট, কেন? কান দিয়ে আমরা ভিতরে নেই, ঠিক আছে না? মুখটা ইনপুট আউটপুট দুটোই কাজ করে, কারণ যখন আমি খাই তখন ইনপুট হয়, যখন আমি কথায় যে কথা বলতেছি আমার আউটপুট হচ্ছে, তো রেজাল্ট হচ্ছে, তো তাই না? এটা হচ্ছে। তো ঠিক এইরকম কম্পিউটারে এই মাউস, কিবোর্ড, মনিটর, তারপরে প্রিন্টার, স্পিকার, এগুলো ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে পড়ে, ঠিক আছে? স্পিকারটা কোন ধরনের ডিভাইস? আউটপুট ডিভাইস, কেন? ওটা তো শুধু খালি বাহিরেই করে, খালি কথায় বাহির হয়। প্রিন্টার আউটপুট ডিভাইস নিশ্চিত, এই মনিটর আউটপুট ডিভাইস, মাউস, কিবোর্ড, স্ক্যানার, ইনপুট ডিভাইস। গুড। স্ক্যানার দিয়ে কি বাহির করা হয় নাকি? স্ক্যানার দিতে একটা কাগজ ওখানে দিয়ে স্ক্যান করে ভেতরে নেওয়া হয়, ক্যাপচার ছবি তুলি হোক বা স্ক্যান করে ওটা তো ভেতরে নেওয়া হয়। তাহলে স্ক্যানার কোন ধরনের ডিভাইস হইলো? 100% ইনপুট ডিভাইস, এটাতে কোনো সন্দেহ নেই, তাই না? তাহলে ইনপুট আউটপুট ডিভাইস সম্পর্কে আমরা জানলাম। এখন আমি যদি আর একটা বলি টাচ ফোন আমরা চালাই না, এই টাচটা কোন ধরনের ডিভাইস? ইনপুট। কেন? আমি দেখতেছি তো, ওটা দিয়ে দেখাও যাচ্ছে তো, হ্যাঁ? হ্যাঁ, কিন্তু আমি যেখানে টাচ করতেছি সেখান দিয়েই দেখতে পাচ্ছি। আমার কথাটা, আমি যেখানে টাচ করতেছি সেই জায়গাটা দিয়েই দেখতে পাচ্ছি। সে টাচটা স্টপ থাকুক, ডিসপ্লেটা অন্য সাইড দিয়ে দেখা। আমার কথাটা বোঝার চেষ্টা করুন। এই প্রশ্নটা বিভিন্ন ধরনের ব্যাংকের চাকরির পরীক্ষাগুলোতে আসে। আমি পূবালী ব্যাংকের পরীক্ষা দিয়েছিলাম, সেখানে আসছিল। 100% এটা উভয় ডিভাইস, কোনো কথা নেই। যদি বলে টাচ কোন ধরনের ডিভাইস, টাচ স্ক্রিন কথাটা লেখা থাকে, যে টাচ স্ক্রিন কোন ধরনের ডিভাইস, সোজা হিসেবে এটা উভয় ডিভাইস, কোনো কথা নেই ওখানে আর, ঠিক আছে? ওটা কোন ধরনের ডিভাইস? উভয় ডিভাইস। ওই ইনপুট আউটপুট দুটো হিসেবেই কাজ করতেছে, কারণ আমি যেই অংশটা দিয়ে টাচ করে আসতেছি সেই অংশটা দিয়ে দেখা পাচ্ছি। কি হয়তো মিডিয়া অন্যভাবে, সিস্টেম ভাবে দেখাচ্ছে অন্যভাবে, কিন্তু আমি তো ওই জায়গাটাই দেখা পাচ্ছি। এই জন্য টাচ স্ক্রিন হচ্ছে উভয় ডিভাইস, এটাতে কোনো সমস্যা নাই বা কোনো সন্দেহ নাই। কথা ক্লিয়ার? তাহলে ইনপুট আউটপুট ডিভাইস সম্পর্কে আর আমাকে ব্যাখ্যা দেওয়ার লাগবে? আচ্ছা, আমি আর কোনো ব্যাখ্যা দিচ্ছি না। ও এখানে যেমন একটা ব্যাখ্যাটা বলছে যে মানুষের ক্লাস সুন্দরভাবে বুঝতেছেন তো? না বুঝলে প্রশ্ন করুন। সফটওয়্যার বা প্রোগ্রাম একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ক্লাস এবং গুরুত্বপূর্ণ জিনিস। সফটওয়্যার যদি আমরা মানুষের সঙ্গে একটু ব্যাখ্যা দিই, মানুষের সঙ্গে আগে দিই ব্যাখ্যাটা।
ধরেন যে আজকে একটা বাচ্চা জন্মগ্রহণ করছে, এই বাচ্চাটার শুধু আত্মা আছে, জীবন আছে, মানে চলাফেরা করতে পারতেছে না, বাট সে অনব হচ্ছে, নড়াচড়া করে, কিন্তু ওক দিয়ে কিন্তু কোনো কাজ করা যাবে না। যাবে কি? কোনো কাজে করা যাবে না। ঠিক সেই রকম আমরা যদি একটা কম্পিউটার কিনে নিয়ে আসি, নতুন একবারে নিউ, ওই কম্পিউটারটাও শুধু অনব হবে, কোনো কাজ করা যাবে না। আমি আবারও ভালো করে বুঝাচ্ছি জিনিসটা, খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু। এবং পরীক্ষা থাকবেই একটা প্রশ্ন, এই যে আমাদের যে সরকারি পরীক্ষাগুলো হয় বা চাকরি পরীক্ষা হয়, থাকেই 99% আশা আর কি বললাম যে এই সফটওয়্যার তাহলে দুই প্রকার। সফটওয়্যার কত প্রকার? দুই প্রকার সফটওয়্যার। এক নম্বর সফটওয়্যারের নাম হচ্ছে উইন্ডোজ বা অপারেটিং সফটওয়্যার। কি সফটওয়্যার? উইন্ডোজ সফটওয়্যার বা অপারেটিং সফটওয়্যার। ভালো করে আবার বলতেছি, উইন্ডোজ বা অপারেটিং সফটওয়্যার। আরেকটা হচ্ছে প্রোগ্রামিং বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আরেকটা কি? প্রোগ্রামিং বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই দুইটার পার্থক্যটা খালি আমি একটু বলি। উইন্ডোজ বা অপারেটিং সফটওয়্যার, একটা কম্পিউটার খারাপ হলে, একটা কম্পিউটার চালু না হলে আমরা কি বলে জানো? উইন্ডোজ পড়ে গেছে, এটা তো উইন্ডোজ দেওয়ার লাগবে বা অপারেটিং সফটওয়্যার দেওয়ার লাগবে। এই দুটো ভাষা কিন্তু একই, ঠিক আছে? দুটো ভাষা কিন্তু একই। আর একটা হচ্ছে প্রোগ্রামিং বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো আমি যদি এটাকে উদাহরণ হিসেবে দাঁড় করাই, মনে করো আজকে একটা 60 বছরের লোক বা 70 বছরের লোক মারা গেছে, কিন্তু সে এত রকমের কাজ জানতো, বহু রকমের কাজ জানতো, কম্পিউটার চালা জানতো, হুন্ডা চালা জানতো, সে জমি মাপতে জানতো, সে সেলাইয়ের কাজ জানতো, বিভিন্ন রকমের সে কাজ জানতো, কিন্তু সে মারা গেছে। কিন্তু এখন সে কাজগুলো করতে পারতেছে না কেন? হ্যাঁ, তার মধ্যে জীবন বা আত্মাটা নাই। ঠিক এই রকম কম্পিউটারে আমরা যত রকমের সফটওয়্যার সেটআপ দেই না কেন, যদি উইন্ডোজ বা অপারেটিং সফটওয়্যার না থাকে, তাহলে এগুলোর কোনো ভ্যালু নেই। তাহলে আগে কোনটা, অপারেটিং সফটওয়্যার না অ্যাপ্লিকেশন সফটওয়্যার? 100% আমরা শিওর হয়ে গেলাম উইন্ডোজ সফটওয়্যার আগে দরকার আর প্রোগ্রামিং সফটওয়্যার পরে দরকার। তাহলে একটা বাচ্চা দুনিয়াতে আসার পরে কি থাকে, তার অপারেটিং সফটওয়্যারটা চলে আসে, থাকে, সেটা দেওয়াই থাকে, কি উইন্ডোজটা দেওয়াই আছে। তারপরে সে যত বড় হয়, যত ট্রেনিং গুলো নিচ্ছে, যত ট্রেনিং নেয় সে, তত সফটওয়্যার সে সেটআপ নিচ্ছে। ঠিক সেই রকম একটা কম্পিউটার কিনে আনলে উইন্ডোজ সফটওয়্যার দেওয়া থাকে বা দিয়ে আনা হয়, আর সে যত রকমের আমরা এটাতে সফটওয়্যার সেটআপ দেই, তত রকম কাজ করা যায়। যেমন ছবির কাজ করলে একটা সফটওয়্যার দেওয়ার লাগে, গ্রাফিক্সের কাজ করলে একটা সফটওয়্যার দেওয়ার লাগে, ইমেজের কাজ করলে একটা সফটওয়্যার দেওয়ার লাগে, ভিডিওর কাজ করলে একটা সফটওয়্যার দেওয়ার লাগে, তাই না? আচ্ছা, বিশেষ করে আমাদের ফোনগুলোর কথাই চিন্তা করি। আমরা যে ফোনগুলো কিনি আনি, মনে করো কি হয়, একটা গেমের দরকার হয়, তাই না? একটা গেম তখন আমরা কি করি, ডাউনলোড দেই, দিয়ে আমরা সফটওয়্যারটা ওখানে কি করি, সেটআপ দেই। সেটআপ দিলে কি হয়ে যায়, মোবাইলটা কাজ করার ক্ষমতা হয়। যা সফটওয়্যার দরকার ততগুলো আমাদের ওই মোবাইলটা সেটআপ দিলেই কিন্তু কাজ করার উপযোগী হয়, তাই না? কিন্তু কথা হচ্ছে যতগুলো মন চাইবে ততগুলো দিতে পারবি না তো, কারণ তার একটা ধারণ ক্ষমতা আছে, তার একটা অ্যাবিলিটি আছে, তাই না? এখন তোমার যতগুলো প্রোগ্রামিং সফটওয়্যার ট্রেনিং দেওয়া যাইবে, আর দেওয়া যাবে না, বা হয়তো ধারণ ক্ষমতা পারবে না, তাই না? ঠিক সেই রকম কিন্তু কম্পিউটার গুলাও এইরকম। যেমন আমাদের কাজের কম্পিউটারের যে গতি বা যত টাকা দাম বা যতগুলো সফটওয়্যার আমরা ওটা সেটআপ দিতে পারবো, এগুলো কিন্তু হবে না, এগুলো কিন্তু হবে না। তোমরা একটা জিনিস খেয়াল করছো কিনা দেখবা, আমাদের কাজের পিসিটা আমরা এত চালাই, সকাল 9টায় চালু হয়, ন্যূনতম রাত 12টা, কারেন্ট যদি না যায়, তারপরে একটু কম খারাপ হয়। দেখছিলে তেমন খারাপ হওয়ার পরিস্থিতি, ওই 80 দেখো হয়তো এটা কাজ করেছে না, এটা একটু খারাপ দেখো, ওটা একটু খারাপ দেখায়। এটার মূল কারণটা কি, এর মান কম আছে, তাই না? এক যদি আমি ইচ্ছা মতন সফটওয়্যার সেটা দিতে চাইতে হবে। আচ্ছা, যাই হোক, তাহলে একটু উদাহরণ দেই আমি। এই উদাহরণগুলো সবচেয়ে